পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ন করে ডাহা মিথ্যা কথা চড়াইছে। তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা। মতিউর রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গমহলে প্রচলিত। সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতিউর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল, ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার, মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে। এটা একদম সবার মুখে মুখে প্রচলিত। আপনি সার্চ দিলে, ফেসবুকে সার্চ দেন, গুগলে সার্চ দেন, এটা আপনি পাবেন। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে। দেখেন কি লিখছে, পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইধার সোরায় এক গাদ্দার। বাংলা অর্থ, এখানে শুয়ে আছে এক বেঈমান। পাকিস্তানের সেই গাদ্দারটি কে তা কি আমরা জানি? তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। দীর্ঘ 35টি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণা ভরে শায়িত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয়। বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। হে মৃত্যুঞ্জয়ী, তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। তোমাকে আমরা ভুলি নাই, ভুলব না। তুমি আছো লক্ষ কোটি বাঙালের হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, পুরা আওয়ামী বয়ান। আওয়ামী লীগ তো জাউরার জাউরা, তারা বলতে পারে, কিন্তু বিএনপি কেন? যে বিএনপি দাবি করে তারা মতিউর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে, তারা মতিউর রহমানের খবর দেখে নাই? ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে, তারা অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা। মতিউর রহমানের কবরে আসলে কি লেখা ছিল? আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেব। বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতিউর রহমানের কবরে কি লেখা ছিল? যাওয়ার তো কথা, কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ। আর দেখে যদি বুঝতে না পারোস, নাই জানোস, তাহলে ডা মন করা মিথ্যা কথা সরাস কেন? আজকে বিএনপিদের পাকিস্তানের মাসরুর বিমান ঘাটিতে অবস্থিত মতিউর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো। দেখেন, সবাই দেখেন, মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম, এর নিচে লেখা নাম্বার 1, র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট, নাম মতিউর রহমান, মৃত্যু তারিখ 20 আগস্ট 1971। হারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে গাদ্দার শুয়ে আছে? এখানে দেখেন সে কবরের ছবি, আর সে কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি। এডিটর সাহেব দেখায় দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে। নিচে দেখান, বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিম না বইলে বক্তৃতা শুরু করে না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যখন সামনে দেখে এটা পড়ে বুঝতে পারে না। মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না ছড়াইলে পেটের ভাত হজম হয় না। বিএনপির এই চেতনার বয়ান পোস্ট দেওয়া লাগে। বিএনপির মহাসচিব ভাষণ শুরু হওয়ার আগে ঠিক মতো বিসমিল্লাহ মনে পড়তে পারে না। সেখানে পাকিস্তানিরা মতিউর রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমিল্লাহ খোদাই করে রাখছে। এখানে কই চরম ঘৃণা ভরে তারে দাফন করছে পাকিস্তানে। ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা? বিএনপি তো একটা ব্যক্তি না, একটা সংস্থা না, একটা বিশাল দল। তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে? এত এত নাকি বুদ্ধিজীবী এদের, বিরানি আলম, জামাই কোটার বুদ্ধিজীবী, এত কিছু আছে তাদের, তাও এরকম মিস্টেক কেন হয়? আর সবচেয়ে বড় কথা, যদি বিএনপি কখনো ক্ষমতায় যায়, চান্স যদিও কম, যাই হোক, তখন পাকিস্তানকে এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল। কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে? পাকিস্তানের বিরুদ্ধে মতিউর রহমান বিদ্রোহ করছে, তারপরে পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে। বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে, তাদের একজনেরও কবর দেখাতে পারবে বাংলাদেশে? বলেন তো, মরে নাই? তারা মরছে না? একজনকে তো কবরও দেয় নাই বাঙ্গুরা, শিয়াল কুকুর দেখা হয়েছে। বছরের পর বছর ধরে অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে। পাকিস্তান তো এখন নিজের ভিকটিম দাবি করবে, করাই তো উচিত। পাকিস্তানের বিরুদ্ধে করা বাঙ্গুদের সকল অভিযোগ কি এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে? আমাকে নিয়ে অনেকে বলে আমি পোল্টিবাজ। বিএনপির নেতা অ্যাপোলো বলছে আমাকে নাকি 2013 সালে পিনাকির সাথে তর্ক করতে হবে। আমার অবশ্যই ট্রান্সফরমেশন হয়েছে, চিন্তার ট্রান্সফরমেশন হয়েছে। হয়, মানুষ বড় হয়। ক্ষুদ্রকালে আমরা সবাই চকলেটের জন্য জীবন দিয়ে দিতাম না একটা? এখন কি দিবেন চকলেটের জন্য জীবন? তো ক্ষুদ্রকালের সেই ইমোশনটা কি ভুল ছিল? আর এখনকার এই প্রজ্ঞাটা কি ভুল? আমার ট্রান্সফরমেশন হয়েছে আপনাদের সামনেই, এমন না হঠাৎ করে হয়েছে, আপনারা দেখছেন। গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইর হইয়া যখন সত্যের মুখোমুখি হয়েছি তখন আমি হতবিহ্বল হয়েছি। তারপর যখন প্রশ্ন করা শুরু করছি, যা জানছি এতদিন সবকিছু দেখি সব মিথ্যা, সব ঝুটায়। আমি একটা এক্সাম্পল দেখাই, এটা আমার প্রজন্মের যারা, আমার সাথে মুরব্বী যারা, তাদের বলবেন, ওনারাও সাক্ষ্য দেবেন। আসেন সে এক্সাম্পলটা দেখি। আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতো পত্রিকায়, বলা হয়তো পাকিস্তানি ছেলেরা লুঙ্গি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা, হিন্দু না মুসলমান। ছবিটা পাকিস্তানি আর্মির না, ইন্ডিয়ান আর্মির। ছবিটা তুলছেন কিশোর পারেক, একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার। যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি। তার একটা প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে।
এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল, ক্যাপশনে উল্লেখ ছিল, ছবির সেনার পরিচয় উল্লেখ ছিল। ছবিটা পিডিএফ অনলাইনে আছে, গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন। তো এইটা যখন আমি প্রথম ফেসবুকে প্রকাশ করি, প্রমাণ হাজির করি, তখন আমার উপরে বাংলার চেতনাবাজরা ঝাঁপে পড়েছিল, আওয়ামী লীগেরা। আমি বাকশালী, প্রগতিশীল, নাস্তিক বামেরা আমার পিছে লাগে কেন জানেন? প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে, চিনে আমারে, আমার ক্যাপাসিটি কি, একসাথে রাজনীতি করে আসছি তো ওরা জানে আমি কি জিনিস। তারা জানে আমি কি করতে পারি, আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে। তারা জানে যে এইখানে কি আছে। তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিথ ভাঙতে থাকবে, এই লোকটাকে থামানো দরকার। কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে, এখনো বোঝে নাই, পারবেও না কোনোদিন থামাইতে। তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম। আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই মিথ ভাঙিছি না? ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল, সেই মিথ ভাঙিছি না? রাজাকারদের দাড়ি টুপি ছিল আর তারা পায়জামা পাঞ্জাবি পরতো, সেই মিথ ভাঙিছি না? ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মিথ ভাঙিছি না? দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী, সেই মিথ ভাঙিছি না? 1971-এ 30 লক্ষ শহীদ হয়েছে, সেই মিথ ভাঙিছি না? ভাষা আন্দোলনের মিথ ভাঙিছি না? 6 দফার মিথ ভাঙিছি না? পাকিস্তানি শোষণের মিথ ভাঙিছি না? সামনে আরো কাজ আছে। আমি যদি বাইসে থাকি আগামী 50 বছরের বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ। কোনো বাঙ্গুর ক্ষমতা নাই আমার ঠাকায়। শুধু বয়ান না, আগামীর রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ। জুলাই বিপ্লবের যোদ্ধাদের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে, শহীদ পরিবার মেসেজ করে, আহতরা হতাশা নিয়ে মেসেজ করে। কয়দিন আগেই আবু সাইদের বড় ভাই ফোন দিছিল, মেলা হতাশার কথা বললো। আমি সবাইকেই বলি, আগামীর বাংলাদেশটা আমি দেখতে পাইতেছি। ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের শত্রুদের বাংলাদেশ না। ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙ্গু সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা। আওয়ামী লীগকে আঘাতে আঘাতে ধসাই দিছি কেমনে আপনারাই দেখেছেন না? সেই 2021 সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব বয়ান একের পর এক ভাঙিছি। ওরা ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে, মরালি ওরা নাই হয়ে গেছে, ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি। এইটা 1-2 এর কাজ। এখন এই কাজ আমরা একসাথে করবো আবার আমরা ইনশাল্লাহ। মিথ্যা হইল ক্ষমতার সহজতম অস্ত্র। যখনই সত্যকে পরাজিত করা যায় না, তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয়, দানবায়ন করা হয়, অদৃশ্য কইরা ভয়ঙ্কর করে তোলা হয়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে, আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে, কিন্তু মিথ্যার সেই প্রকল্প ধ্বংস হবে। কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসের বোঝা বইতে পারে না, একসময় ভেঙে পড়ে, উন্মোচিত হয় তার শূন্যতা। আজ আমরা এক সীমানার সামনে দাঁড়ায় আছি, যেখানে মিথ্যার সত্যের সংঘর্ষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের রূপ। যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি, তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত। আর যদি মিথ্যার বন্দিত্বে থাকি, তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাবো না। সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান, বাংলাদেশ, ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না। আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ। আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল, যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না, বরং সত্য, ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে। মিথ্যার রাজনীতির অবসান ঘটানোই আমাদের মুক্তির প্রথম ধাপ। ইনকিলাব জিন্দাবাদ।